সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ঢাকা বোর্ড 2024 রসায়ন এর যে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ব্যাখ্যা সহ। 1 নং প্রশ্ন হচ্ছে যে কোনটি উত্তেজক পদার্থ। এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন। তো উত্তেজক পদার্থ এখানে পাঠ্যবই 13 পৃষ্ঠায় উত্তেজক পদার্থ হচ্ছে যে পদার্থগুলো গ্রহণ করলে ত্বক, শ্বাস এবং শ্বাসতন্ত্র ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে রয়েছে ডাস্ট, ধুলাবালি, লঘু অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড, এগুলো হলো উত্তেজক পদার্থ। এবং এই যে টেবিলটা আছে এই টেবিলটা হচ্ছে প্রথম অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা টেবিল। 1.04 এই টেবিলটা খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে অপশনে যে বিষয়গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নাইট্রাস অক্সাইড। তাহলে উত্তর হচ্ছে 1 ক। 2 কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি। এখন আন্তঃআণবিক শক্তি নির্ভর করে হচ্ছে পদার্থের যে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, এর উপর। আন্তঃআণবিক শক্তি যার যত বেশি হবে তা তত বেশি কাছে অবস্থিত থাকবে, অর্থাৎ কঠিন পদার্থের যে অণুগুলো রয়েছে তাদের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে, ফলে সেগুলো হচ্ছে নির্দিষ্ট আকৃতি এবং আকার ধারণ করে। তরল পদার্থের আন্তঃআণবিক শক্তি মাঝারি, কঠিনের থেকে কম, গ্যাসীয় পদার্থ থেকে বেশি এবং গ্যাসীয় পদার্থের সবচেয়ে কম। এখানে ক হাইড্রোজেন, খ নাইট্রোজেন এবং গ হচ্ছে ক্লোরিন, এগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। সঠিক উত্তর হচ্ছে আয়োডিন, কারণ এটি গ্যাসীয় অবস্থা থেকে আন্তঃআণবিক শক্তি বেশি। টাংস্টেনের প্রতীক কি? টাংস্টেনের প্রতীক হচ্ছে ডব্লিউ। উলফ্রাম। যে তৃতীয় অধ্যায়ের যে টেবিল রয়েছে 3.03, এখানে হচ্ছে উলফ্রাম, এটা খুব গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আসে। তো এখানে যে জিনিসগুলো আসে এই সবগুলাই ভালো করে পড়তে হবে। তার মধ্যে টাংস্টেনটা বেশি পরিমাণে এসে থাকে। 4 কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এখন ইলেকট্রন কোনটিতে আগে প্রবেশ করবে সেটা হচ্ছে n+l, এই দুইটার যোগফলের উপরে নির্ভর করে। যার অরবিটালের n+l এর মান বেশি, ইলেকট্রন সেখানে পরে প্রবেশ করবে, এবং যার এটার মান কম, ইলেকট্রন আগে প্রবেশ করে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায় 48 পৃষ্ঠায় এখানে লেখা আছে যে আমরা অরবিটালের মধ্যে কোনটির শক্তি কম এবং কোনটির শক্তি বেশি তা অরবিটালে দুটি প্রধান শক্তি স্তর n এবং উপশক্তি স্তর l এর যোগফলের উপর নির্ভর করে। যে অরবিটালে এর যোগফলের মান যত কম সে অরবিটালে শক্তি কম এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো ইলেকট্রন আগে প্রবেশ করবে, সেজন্য আমরা এই দুইটার যোগফল বের করব। যে 5s এর ক্ষেত্রে এখানে s এর মানটা হচ্ছে 0, তাহলে 5s এর ক্ষেত্রে টোটাল শক্তি হচ্ছে 5 + 0 = হচ্ছে 5। 5d এর ক্ষেত্রে n হচ্ছে 5 আর l হচ্ছে d এর মান, তো s এর মান হচ্ছে 0, p হচ্ছে 1, d হচ্ছে 2 আর f হচ্ছে 3। এ হচ্ছে l বা উপশক্তি স্তরের মান। তাহলে d এর মান যদি 2 হয় তাহলে টোটাল হচ্ছে 7। 4f এর ক্ষেত্রে 4 + 3 = 7, আর 4p এর ক্ষেত্রে p এর মান হচ্ছে 1 = হচ্ছে 5। তো এখানে দেখা যাচ্ছে এটাও 5 এবং এটাও 5। এক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে যার কক্ষপথের সংখ্যা কম, মানে n এর মান কম, সেটি হচ্ছে কম শক্তি সম্পন্ন, সেক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 5s এবং 4p এর শক্তি একই হওয়া সত্ত্বেও 4p তে কক্ষপথের সংখ্যা হচ্ছে 4, তো এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 4 এর গ। 27 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। এখন এটা হচ্ছে W, তাহলে W হচ্ছে 27 গ্রাম, আর এর যে আণবিক ভর পানির সংকেত হচ্ছে H2O। তাহলে এখানে আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 × পরমাণুর সংখ্যা 2 প্লাস অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ভর ইন্টু হচ্ছে পরমাণুর সংখ্যা। তাহলে 2 + 16 = 18। তাহলে 18 গ্রাম হচ্ছে এর আণবিক ভর। তো মোল হচ্ছে n সমান হচ্ছে যে কোনো ভর ডিভাইডেড বাই আণবিক ভর। তাহলে W হচ্ছে 27 আর m এর মান হচ্ছে 18, তো এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5। তাহলে 5 এর হচ্ছে গ।
তো এখানে একটি খণ্ডিত অংশ দেওয়া আছে পর্যায় সারণীর। তো এ এবং বি প্রতীকী অর্থে ব্যবহৃত। তো এখানে বি না হয়ে এটা জি জি হবে। এখন ক্লোরিনের ঠিক উপরে যে মৌলটি সেটি রয়েছে ফ্লোরিন। তাহলে জি মৌলটা হচ্ছে ফ্লোরিন, এ হচ্ছে পর্যায় সারণীর। তাহলে ক্লোরিনের উপরের মৌলটি হচ্ছে ফ্লোরিন, আর এখানে ক্লোরিনের আগের মৌলটি হচ্ছে এ, ক্লোরিনের আগের মৌলটি হচ্ছে সালফার। তাহলে এই হচ্ছে সালফার, তাহলে এটা হচ্ছে এ মৌল আর এটা হচ্ছে জি মৌল। কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক মৌল? তড়িৎ ঋণাত্মক মৌলটা কি আমরা যদি আগে জানতে চাই, যে তড়িৎ ঋণাত্মক মৌল যখন দুইটি পরমাণু সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে, তাহলে সমযোজী বন্ধনে আবদ্ধ হয় দুইটি অধাতু পরমাণু, তাহলে সমযোজী বন্ধন গঠন করে অধাতু প্লাস অধাতু, অর্থাৎ অধাতব পরমাণু তারা ইলেকট্রন শেয়ার করে এবং শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে। তো এই সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যখন এরা অণুতে পরিণত হয়, তখন অণুর পরমাণু বন্ধনের ইলেকট্রন দুইটি নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো একই পর্যায়ের বামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি আর ডানের পারমাণবিক ব্যাসার্ধ কম। তাহলে সহজ কথা হচ্ছে ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে কমে, মানে বিপরীত। তাহলে এখানে অপশনে যে চারটি মৌল দেওয়া আছে অক্সিজেন, ফ্লোরিন, সালফার, ক্লোরিন, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম বা ছোট আকারের মৌলটি হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তো এটা উপরে দ্বিতীয় পর্যায়ের মৌল। তো এই এই দুইটা হলো ছোট আর এই দুইটা হলো বড়। তো এই দুইটার মধ্যে যত ডান দিকে যাওয়া যাবে মৌলের আকার তত ছোট হবে। তাই এখানে জি মৌলটি হচ্ছে আকারে সবচেয়ে ছোট মৌলটি, আকারে ছোট। তাহলে যার আকার যত ছোট সে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে হবে 6-এর খ। AgCl এই মৌলগুলোর ক্ষেত্রে জি এর আকার ছোট। হ্যাঁ, একটু আগে আমরা দেখাইছি যে জি এর আকার সবচেয়ে ছোট হবে। এ এর অধাতব ধর্ম বেশি, তাহলে এই মৌলটি হচ্ছে এখানে দেওয়া আছে সালফার। তো সালফার থেকে ক্লোরিন বেশি অধাতু, তো এখানে বলছে এর অধাতব ধর্ম বেশি, না ক্লোরিন থেকে একটু কম। তাহলে এটা হচ্ছে ভুল। এ অপেক্ষা অর্থাৎ সালফার অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। তো আয়নীকরণ শক্তি পারমাণবিক আকারের বিপরীত, যেহেতু বাম থেকে ডান দিকে গেলে অর্থাৎ সালফার হচ্ছে বামে এবং ক্লোরিন হচ্ছে ডানে, যেখানে সালফার হচ্ছে এ ধরা হয়েছে। তো এটার থেকে যখন ডানে যাব তখন আকার কমবে, অর্থাৎ ক্লোরিন হচ্ছে আকারে ছোট কিন্তু ক্লোরিনের আয়নীকরণ শক্তি এ থেকে বেশি। তাহলে এটা হচ্ছে সঠিক। 1 এবং 3 উত্তর হচ্ছে গ। কোন যৌগমূলকের যোজনী 1 নাইট্রেট NO3, এটা যোজনী হচ্ছে 1। কার্বনেট CO3 এর যোজনী হচ্ছে 2। ফসফেট PO4 এর যোজনী হচ্ছে 3, আর সালফেট SO4 এর যোজনী হচ্ছে 2। এটা পঞ্চম অধ্যায়ের। তো এই টেবিলে আমরা এই জিনিসগুলো পেয়ে যাব, যেমন সালফেট এর যোজনী হচ্ছে 2, তারপরে হচ্ছে নাইট্রেট এর যোজনী হচ্ছে 1, ফসফেটের হচ্ছে 3, আর আরেকটা দেওয়া আছে কার্বনেটের হচ্ছে 2। তো এই টেবিলটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পঞ্চম অধ্যায়ের 87 নম্বর পেজে দেওয়া আছে। 9 এই বিক্রিয়াটিতে আমাদের ওয়াই হচ্ছে নিষ্ক্রিয় মৌল কিনা। এখানে এই 36 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা। তো 36 পারমাণবিক সংখ্যাটি হচ্ছে এই যে 36 পারমাণবিক সংখ্যা হচ্ছে ক্রিপ্টন। তাহলে এইখানে ওয়াই মৌলটি হচ্ছে ক্রিপ্টন। তাহলে ক্রিপ্টন একটি নিষ্ক্রিয় মৌল, এটা সঠিক। X2 মানে 2 নং গ্রুপের মৌল, X হচ্ছে 56। তো 56 এটা আমাদের 2 নং গ্রুপের মৌল হবে। এ হচ্ছে 56 বেরিয়াম। তাহলে 2 নং গ্রুপের মৌল সত্য, নিউক্লিয় ফিশন সংঘটিত হয় এখানে। এটা যেহেতু একটি ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ভরের বা অপেক্ষাকৃত কম ভরের একাধিক মৌলে পরিণত হয়, তো এই বিক্রিয়াকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া
বলা হয়, এটাও সঠিক। 9 হচ্ছে ঘ। মূত্রের পিএইচ কত? মূত্রের পিএইচ হচ্ছে 6। সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত? তো সোডিয়াম থায়োসালফেট এটা হচ্ছে Na2S2O3। এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের সংকেত। এখানে সালফার, এস এর জারণ মান কত? তো ধরে নিলাম যে এস এর জারণ মান এক্স ধরে নিলাম। তাহলে আমাদের জানা আছে যে সোডিয়ামের জারণ মান হচ্ছে +1 আর অক্সিজেন এর জারণ মান হচ্ছে -2। তাহলে এখানে অতএব এটা একটা যৌগ, আর যৌগের ক্ষেত্রে বা মুক্ত যৌগ বা মৌলের ক্ষেত্রে জারণ মান হয় 0। তাহলে সোডিয়াম হচ্ছে +1 ইন্টু পরমাণুর সংখ্যা 2 প্লাস সালফার এক্স পরমাণুর সংখ্যা ইন্টু 2 প্লাস অক্সিজেন -2 পরমাণুর সংখ্যা হচ্ছে 3, আর টোটাল চার্জ হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে 2, এটা হলো 2x মাইনাস হচ্ছে 6 ইকুয়াল টু 0। তাহলে 2x মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে 2x ইকুয়াল টু কত? 4, আর x ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে জারণ মান হবে +2, কারণ প্লাস বা মাইনাস চিহ্ন দিতে হয়। তাহলে 11 এর ক। 12 এটি কোন ধরনের বিক্রিয়া? এখানে এটা হচ্ছে একটা যৌগ আর এটা হচ্ছে মৌল, কিন্তু এই দুইটা যুক্ত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে। যখন কোনো বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌল বা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে, তখন সেটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তবে এটা সংশ্লেষণ হতো যদি এইটা দুইটা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ হইতো বা মৌল হইতো, তখন এটা সংশ্লেষণ হতো। 13 কোনটি পেটে অ্যাসিডিটি সমস্যা দূর করে? এখন পেটের যে অ্যাসিডিটি রয়েছে সেই অ্যাসিডিটি দূর করার জন্য অ্যান্টাসিড খাওয়া হয়। এই অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। এই দুইটাকে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে উত্তর হবে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। 13 এর গ। যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টক এর নিয়ম মেনে চলে। তো এখানে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। তো এটা যখন যৌগ গঠন করবে তখন কার্বনের দ্বিতীয় যে কক্ষপথ রয়েছে সেখানে 4টি ইলেকট্রন থাকে, আর চতুর্দিকে ক্লোরিন থাকবে। আমরা ক্লোরিনের শেষের কক্ষপথটা শুধু আঁকবো। তো ক্লোরিনে থাকবে 3টা। তো এইখানে ক্লোরিন, প্রত্যেকটা ক্লোরিনে 7টি করে ইলেকট্রন থাকবে বহিস্তরে। এইভাবে করে এই পাশে ক্লোরিন থাকবে, এই পাশে ক্লোরিন থাকবে, এই পাশে ক্লোরিন থাকবে। তো এইখানে কার্বনের যে নিজের 4টি ইলেকট্রন আর 4টি ক্লোরিন থেকে একটি করে 4টি ইলেকট্রন, টোটাল 8টি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করে। সেক্ষেত্রে সেই CCl4 অষ্টকের নিয়ম পূর্ণ করে বা মেনে চলে। তাহলে এটা হচ্ছে সঠিক। তারপর হলো BCl3 বেরিয়াম ট্রাইক্লোরাইড। বেরিয়ামের হচ্ছে টোটাল ইলেকট্রন হচ্ছে 5টি। তাহলে প্রথম কক্ষপথে 2টি থাকে আর দ্বিতীয় কক্ষপথে থাকে 3টি। তো এই 3টাতে যখন তিনটা ক্লোরিন অ্যাড হয় তখন এইখানে ক্লোরিনের 7টি ইলেকট্রন থাকে আর বেরিয়াম থেকে 1টি ইলেকট্রন শেয়ার করে টোটাল 8টি যৌগ গঠন করে। তার মানে ক্লোরিনগুলো অষ্টক পূর্ণ করতেছে, কিন্তু বেরিয়াম নিজে 3টি এবং 3টি ক্লোরিন থেকে 3টি, মোট 6টি ইলেকট্রন দ্বারা যৌগ গঠন করে। সেক্ষেত্রে BCl3-তে অষ্টক নিয়ম মানে না, সে অষ্টকের সংকোচন ঘটে। তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে যেহেতু 2 নম্বর অপশনটি ভুল, কাজেই উত্তর হবে 1 এবং 3। তাহলে এটা সঠিক হবে 14 এর গ। এখানে এ এবং ব্রোমিন যুক্ত হয়ে এই যৌগটি তৈরি করছে, এটার নাম হচ্ছে 1,2-ডাইব্রোমোপ্রোপেন। এটা হচ্ছে 1, মানে এই যে এটা হলো 1 নং পজিশন, এটা হলো 2 নং পজিশনের কার্বন, 1 নং পজিশনে একটা ব্রোমিন আর 2 নং পজিশনে একটা ব্রোমিন। এই জন্য 1 একবার আর 2 একবার লিখতে হবে। এটা হচ্ছে ডাই, 2টা আছে, ব্রোমিন হবে ব্রোমো, 3 কার্বনের অ্যালকেন, তাহলে হবে প্রোপেন।
তাহলে এই যৌগটা কি হবে? এই যৌগটা হবে অ্যালকিন, অর্থাৎ সেটার নাম হবে প্রোপিন। আর যদি এটা ব্রোমিন আরও 2টা লাগতো তাহলে হয়তো প্রোপাইন। তাহলে এ এর সাথে পানির বিক্রিয়া কি পাওয়া যাবে? তাহলে এখানে CH3 CH ডাবল বন্ড CH2, এটা হচ্ছে প্রোপিন। তো এটার সাথে যদি আমরা পানি যুক্ত করি, 274 পৃষ্ঠার এখানে যে অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়াতে রয়েছে, সেটা হচ্ছে যে এটার সাথে পানি যুক্ত করলে আমাদের অ্যালকোহল তৈরি হয়। তাহলে ইথিন থেকে তৈরি হচ্ছে ইথানল, আমাদের এখানে প্রোপিন দেওয়া আছে, প্রোপিন থেকে তৈরি হবে প্রোপানল, অর্থাৎ অ্যালকোহল তৈরি হবে। তাহলে এটা হচ্ছে 15 এর ঘ। এই যৌগটি, তাহলে এই যৌগটি হচ্ছে অ্যালকিন, তো এটা সংযোজন বিক্রিয়া দেয়, এটা হচ্ছে সত্য। তো এখানে অ্যালকিনের বিক্রিয়া দেওয়া আছে, এই যে সংযোজন বিক্রিয়া, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেয়, তার মানে এটা সত্য। পলিমার উৎপন্ন করে, এই যে এখানে দেওয়া আছে হচ্ছে এর পলিমাকরণ বিক্রিয়া, তাহলে এটা সত্য। আর এই 2টা দ্রবণের সাথে জারণ বিক্রিয়া করে থাকে। যে এটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে জাইমান অক্সিজেন দ্বারা জারণ, এটা হচ্ছে বেয়ারের পরীক্ষা। এখানে ইথিনের জায়গায় যদি আমরা দেই প্রোপিন দেই তাহলে পাবো প্রোপিলিন গ্লাইকল। তো এটা হচ্ছে জারণ বিক্রিয়া দেয়, তাহলে 16 এর হচ্ছে ঘ। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে ধাতু হিসেবে থাকে সোডিয়াম, 17 এর গ। কাপড় কাঁচার সোডাতে কত অণু পানি থাকে? কাপড় কাঁচার সোডাতে 10 অণু পানি থাকে। যে কাপড় কাঁচার সোডা, কাপড় কাঁচার সোডার সংকেত হলো সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি, তাহলে এখানে হচ্ছে 10 অণু পানি থাকে। 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া সম্পন্ন করে? তাহলে ক্যালসিয়াম প্লাস হচ্ছে অক্সিজেন, অক্সিজেন O2, তাহলে এটা হচ্ছে CaO, তাহলে এখানে হচ্ছে 2 অণু থাকবে। এখন 2 অণু থেকে এটা তৈরি হবে হচ্ছে 2 অণু সংখ্যক। তো ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, তাহলে 2 × 40 অর্থাৎ 80 গ্রাম। আর অক্সিজেন হলো 16 × 2 মানে হচ্ছে 32 গ্রাম। তাহলে 80 গ্রামের সাথে বিক্রিয়া করে 32 গ্রাম, তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করতেছে 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম বিক্রিয়া করবে কম, তাহলে 32 ভাগ হলো 80, আর 10 গ্রাম বিক্রিয়া করবে বেশি, এই জন্য 10 দিয়ে গুণ। তো কাটাকাটি করলে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 গ্রামের সাথে বিক্রিয়া করে। 19 এর ঘ। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে অল্প পরিমাণে বিদ্যুৎ পরিবহন করে? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড, এটা এক ধরনের অ্যাসিড, জৈব অ্যাসিড। তো এটা কম পরিমাণে তড়িৎ পরিবহন করে, যেক্ষেত্রে এটা হলো সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তো অ্যাসিড হচ্ছে তীব্র আয়নিত হয়, আর সোডিয়াম ক্লোরাইড পানিতে ভালোভাবে পুরোপুরি আয়নিত হয়। কপার সালফেট আয়নিক যৌগ, এটা পুরোপুরি আয়নিত হয়, কিন্তু এটা হচ্ছে জৈব অ্যাসিড, যার কারণে এটা পুরোপুরি আয়নিত হতে পারে না। 20 হচ্ছে ক। একটি মৌল, যে এখানে 39 হচ্ছে এর ভর সংখ্যা, আর 19 হচ্ছে এর পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে মৌলের প্রোটন সংখ্যা। তাহলে এর নিউট্রন সংখ্যা কত? তো নিউট্রন সংখ্যা হচ্ছে এর যে ভর সংখ্যা আছে 39, তার থেকে বিয়োগ করতে হবে এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এর বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 20, তাহলে নিউট্রন সংখ্যা হচ্ছে 20। তো এর শেষ স্তরে ইলেকট্রনের সংখ্যা কত? তো উক্ত মৌলটি হচ্ছে 19, মানে হচ্ছে পটাশিয়াম, এবং পটাশিয়ামের এইখানে প্লাস দেওয়া আছে, তার মানে এখান থেকে একটা ইলেকট্রন চলে গেছে। তো পটাশিয়াম কে, এটা হচ্ছে 19। তো এর ইলেকট্রন বিন্যাস যদি করি আমরা 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, যেহেতু এর শেষের ইলেকট্রনটি সে দান করছে, সেজন্য এর শেষ শক্তি স্তর হচ্ছে তখন 3।
এবং 3 শক্তি স্তরে তার টোটাল যে ইলেকট্রন সেটা হচ্ছে 2+6 অর্থাৎ 8টি, 22-এর গো। কোনটি মধ্যম মানের সক্রিয় ধাতু অর্থাৎ মাঝারি মাপের সক্রিয় ধাতু? এটা হচ্ছে কিছুটা নিষ্ক্রিয়, অনেকটা নিষ্ক্রিয় টাইপের। অ্যালুমিনিয়াম সক্রিয় ধাতু, জিঙ্ক হচ্ছে মাঝারি সক্রিয় মানের ধাতু। এই টেবিলটা হচ্ছে আমাদের এই 10 অধ্যায়ের 242 পৃষ্ঠায়। তো এগুলা হচ্ছে সক্রিয় ধাতু, সেই হিসাবে অ্যালুমিনিয়াম হচ্ছে সক্রিয়, এটা এই সক্রিয় মানে অতি সক্রিয়, মানে বেশি সক্রিয়। আর মধ্যম মানে জিঙ্ক, আয়রন এবং লেড। জিঙ্ক হবে এটার উত্তর। মার্কারি এবং এখানে গোল্ড এটা হচ্ছে কম সক্রিয়, এই যে কম সক্রিয় এটা মার্কারি, আর প্রায় নিষ্ক্রিয় টাইপের হচ্ছে প্লাটিনাম এবং গোল্ড। সিএইচ এর বন্ধন শক্তি কত কিলোজুল পার মোল? তো এটা মানগুলো মুখস্থ করতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তো এটার বন্ধন শক্তি হচ্ছে 414 কিলোজুল পার মোল। তো এইখান থেকে হচ্ছে যে সিএইচ এর বন্ধন শক্তি 414 কিলোজুল। পিতলের কপারের সংযুক্তি কত? এটা হচ্ছে 65%, অর্থাৎ পিতলের মধ্যে কপার কত পার্সেন্ট থাকবে? এই যে এটা হচ্ছে পিতল, এখানে কপার থাকবে 65% আর জিঙ্ক থাকবে হচ্ছে 35%।